আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টান টান উত্তেজনা। রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা, রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট, আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সবশেষ 13ই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী চেয়েছে আদালত। আবার বছর খানেক আগেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড ঘোষণা দেওয়া সরকারের মিত্ররা আওয়ামী লীগ ঠেকানোর মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায়। সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস, তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশেহারার চিত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে নেওয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি, তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা। লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। আওয়ামী লীগের কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ। বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে কয়েকটি। অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান। প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস। রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন ঠেকাতে সরকারের ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব। বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলেও নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে, এমনটা মনে করছেন অনেকেই। প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে 13 নভেম্বর। এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো 4 দিনের কর্মসূচি দিয়েছে। সবশেষ দিন মানে 13ই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। অনলাইনে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে। কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ঝটিকা মিছিল। এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় কয়েকটি বাসে। ময়মনসিংহে বাসে আগুনে প্রাণ হারান একজন। এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা। এমন পরিস্থিতিতে জনমনের শঙ্কা বাড়ছে, আর আওয়ামী লীগ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কয়েকদিন ধরে রাজধানীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র 15 মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন সবাই নীরব। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ। এ কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকেরাও। লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার, সরকারের উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে 13ই নভেম্বর। গত 12ই মে থেকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে। তা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকারের গ্রেপ্তার কার্যক্রম। আবার গত বছরের 5ই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারির বেশিরভাগ নেতাই হয় বিদেশে, না হয় ঘরছাড়া। এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল, কিন্তু গত 10ই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীতে। এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন। 12ই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সন্ধ্যার পরপর চিত্র আরো বদলে যায়। এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এর আগের রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য। অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল। গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গত 11 দিনে 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় 2টি পেট্রোল বোমা। দর্শক, গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। মৌলভীবাজারে রেল লাইনে 12ই নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে।
বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা। এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকরা। অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারীরাই পরিকল্পিত নাশকতা করছে। শুরুতে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি। তবে গত 10ই নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিতভাবে করেছে, তাতে প্রশাসন নড়ে চড়ে বসেছে। নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন 10 আগে। আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে ফের ময়দানে আনা হয়েছে। গত 4-5 দিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় লাগাতার ধরপাকড় চলছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান। এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ উঠছে। চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে 12ই নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। আটক করা হয় 7 জনকে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের লকডাউন সফল করতে নওফেলের বাসায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা। পরে পুলিশ তল্লাশি চালায়। বাসায় নওফেলের পরিবারের কাউকেই পাওয়া যায়নি। তবে নওফেলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের 7 কর্মচারীকে আটক করা হয়। ক্যাফেটি গত বছরের 5ই আগস্টের পর বন্ধ হয়ে যায়। এরপর থেকে কর্মচারীরা নওফেলের বাসায় খাবার তৈরি করে ফুডপান্ডার মাধ্যমে বিক্রি করতেন। সরকার এমন কড়াকড়িতে আওয়ামী লীগের কর্মসূচির দিনটির আগেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। ঢাকার রাস্তাঘাটে 12ই নভেম্বর ছিল অনেকটাই ফাঁকা। সন্ধ্যার পর আরো শুনশান হতে শুরু করে বিভিন্ন এলাকা। আবার এমন কিছু ঘটনা ঘটেছে যেসব স্থানে, যে জায়গাগুলোয় সরকার সমর্থকদের পুরোপুরি দখলে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি স্থাপনার মূল ফটকে গভীর রাতে ঝুলানো হয় তালা। সেগুলোর উপর লেখা ছিল লকডাউন বিএসএল। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব নেই। সেখানে 5টি ফটকে কিভাবে তালা ঝুলিয়ে দিল, সেই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। ভয় শুধু রাস্তায় নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে। নিরাপত্তাহীনতার শঙ্কায় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে 13ই নভেম্বর ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় একই ধরনের সিদ্ধান্ত নেয়। তবে সরকারের চাপে পিছু হটে অনেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ। তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটি 11ই নভেম্বর শিক্ষার্থীদের নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত, কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন। সেটি হলো, নিরাপত্তার দায় দায়িত্ব নিজেদের কাঁধে তারা নেবেন না। রাজধানীর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য 13ই নভেম্বর ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে। সব মিলিয়ে নানান শঙ্কা। আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর 15 মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরো বেড়েছে। 13ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিনক্ষণ ঠিক করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে সন্দেহ হলেই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এত নির্দেশনার পরও সরকার একদিকে যেমন জনমনের স্বস্তি আনতে পারছে না, তেমনি নিজেও টেনশন মুক্ত হতে পারছে না। উপায় না দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকারও অনুরোধ জানিয়েছে। একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি, জামাত, এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের ডাকে সাড়া দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা। কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে 12ই নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর শাহবাগ এলাকায় মিছিল করা হয়। অন্যদিকে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি ইসলামী দল 13ই নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।
তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, সরকার একাধিক ব্যক্তি এরই মধ্যে একাধিকবার যে দলটির অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছেন, সেই দলটির অনলাইনে ঘোষণা করা কার্যক্রমে সরকার এমন অস্বস্তি আর উদ্বেগের মধ্যে পড়ে গেল কেন? গত নভেম্বর থেকে শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন। তখন থেকে অধ্যাপক ইউনূস বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বিষয়টি অধ্যাপক ইউনূস তুলেছিলেন। গত কিছুদিন ধরে শেখ হাসিনার ইমেলে দেওয়া সাক্ষাৎকার পশ্চিমা ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি আরো বেড়েছে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এভাবে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে। বুধবার ঢাকায় ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন। ফলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকারের অস্বস্তি দিনকে দিন বাড়ছে। সরকারের সেই অস্বস্তি আরো বাড়াচ্ছে আন্তর্জাতিক মিত্ররা। এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। ব্রিটিশ সাংসদরাও চিঠি দিয়েছেন। সবশেষ লন্ডনের হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান 11 নভেম্বর সকল দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছেন। এমন পরিস্থিতি সত্ত্বেও সরকারের মিত্ররা গত 15 মাসে আওয়ামী লীগকে অসংখ্যবার বিলুপ্ত ঘোষণা করেছে। কিংস পার্টির নেতাদের মুখ থেকে বারবার শোনা গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করার ঘোষণা। কিন্তু গত কয়েকদিনে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ঘোষণা করা কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ঘিরে ধরেছে সরকারকে। ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য দিন রাত একাকার করে দায়িত্ব পালন করছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, লকডাউন কর্মসূচি ঠেকাতে আরো কঠোর হবে সরকার। ওয়াকিবহুল মহল মনে করছে, সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা কি পুনরুদ্ধার করে ফেলেছে? না হলে গত 16 মাসে দলটির প্রায় 50,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় সারির বহু নেতা ঘর ছাড়া। এমন পরিস্থিতিতে পড়া একটি দলের অনলাইনে ঘোষণা করা কর্মকাণ্ড নিয়ে সরকার এতটা ব্যতিব্যস্ত হয়ে উঠছে কেন? রাস্তায় পুলিশের কড়াকড়িতে মানুষের মধ্যে ভয় আরো বাড়ছে। অনেকে প্রশ্ন রাখছেন, সরকার ভয়েই কি প্রমাণ করে যে আওয়ামী লীগের কর্মসূচির অনেকটাই সফল হয়ে গেছে? অনেকে বলছেন, আওয়ামী লীগ চায় মানুষ যাতে বাইরে বের না হয়, ঘরে থাকে। এখন সরকার যদি এতটা কড়াকড়ি আরোপ করে, তাহলে মানুষের মনের মধ্যে তো সেই ভয় চলে আসছে। 13 নভেম্বর ঢাকা লকডাউনের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা এবং উৎকণ্ঠা দুই আছে। প্রশ্ন হলো, মানুষের মধ্যে এই ভয় কি 13 নভেম্বর শেষ হবে, নাকি এর রেশ থেকে যাবে? ডাক্তার আসিবার আগে রোগী মরিয়া গেল, এটার অনুবাদ আমরা সকলে শুনিয়েছি। কিন্তু কর্মসূচি হইবার আগে কর্মসূচি সফল হইয়া গেল, এইটা একবারে নতুন একটা মজার জিনিস দেখলাম। এই ভিডিওটি যখন আপনারা দেখছেন 13 নভেম্বর সকালে, আমি নিশ্চিত যে ঢাকা লকডাউন কর্মসূচি যতটুকু এখন পর্যন্ত দেখলাম, ইংল্যান্ডে গভীর রাত, বাংলাদেশে ভোর, সেটা প্রায় সফল হয়ে গিয়েছে 12 তারিখ থেকে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলগুলো বন্ধ দিয়ে দিয়েছে। বিশেষ করে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কলেজ, যেগুলোকে আমরা দেখলাম যে বন্ধ ঘোষণা করা হয়েছে বা অনলাইনে ক্লাসের কথা বলা হয়েছে। কিছু কিছু জায়গায় আবার প্রেশার দিয়ে নাকি ফেরত দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং তারা বিশ্ববিদ্যালয় খোলা রাখলেও বাস চালাবে না বলে দিয়েছে। এই যে লকডাউনের একটা লক্ষণ, আমি নিশ্চিত এখন যখন এই ভিডিওটা আপনারা দেখছেন সকালবেলা, তখন ঢাকা শহরে যানবাহন, বিশেষ করে প্রাইভেট যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে বা কমে যাওয়ার কথা। এইটা কেন ঘটলো? মানে আওয়ামী লীগ হঠাৎ করে ক্ষমতাচ্যুতির মাত্র কিছুদিন পরে, যেখানে অনেক বড় বড় কুতুবরা বলেছিলেন যে আওয়ামী লীগের আল একতে 20 বছর লাগবে, পুরো আওয়ামী লীগ একটা 100 বছর লাগবে, এর মধ্যে পালিয়ে যাবে, এই হবে সেই হবে, সেই আওয়ামী লীগ যাদের দলীয় নেতা কর্মীর একেবারে মানে ছত্রখান অবস্থা, হয় জেলার মধ্যে নাইলে পালিয়ে আছে দেশ এবং দেশের বাইরে, তারা একটা কর্মসূচি ডাকলো এবং সেই কর্মসূচিকে ঘিরে এইরকম একটা ভয়াল অবস্থা তৈরি করে এই যে প্রোগ্রামটা সাকসেস হয়ে গেল। ভাই স্বীকার করতে হবে, এটা হয়ে গেছে, এটা আমরা কেউ চাই নাই, কিন্তু হয়ে গেছে, এটা সাকসেসফুল হয়ে গেল। এটার পিছনে আসলে কার সাফল্য? কাকে আমরা এর জন্য অভিনন্দন জানাবো? আমরা কি আওয়ামী লীগকে অভিনন্দন জানাবো? আমরা কি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অভিনন্দন জানাবো? আমি নিজে মনে করি যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এখানে অভিনন্দন জানানোর কোনোই দরকার নাই। এই অভিনন্দন পুরোটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পুরোটা পাবেন তার যে ল্যাংবোর্ড সাগরেদ গণ আছেন, তার যে অথর্ব উপদেষ্টাগুলো
সরকারের ভিতরে আছে, তার যে জিঘাংসা প্রেমী ফার রাইটিস্ট গ্রুপ যেগুলারে তিনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, খেপা কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জুলুমবাজি, ডাকাতি করে বেড়াচ্ছে, এদেরকে নিতে হবে। কারণ গণপ্রতিরোধ, জনপ্রতিরোধ ছাড়া কোন ধরনের রাজনৈতিক কর্মসূচিকে আপনি আটকে রাখতে পারবেন না। কিন্তু এইবার যেটা দেখলাম আমি, আমার কাছে মনে হয়েছে যতটুকু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে আমার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দেখলাম যে মানুষজন এক ধরনের এই মুডে চলে গেছে যে ভালো হয়েছে তুই মারা খা, মানে এই মারা খাটা ইউনূস এবং ইউনূসের সাগ্রাদদের উপরে দেওয়ার জন্য পাবলিক বসা। এবং আপনারা দেখবেন একেবারে উগ্র ফার রাইটিস্ট গ্রুপের কিছু লোকজন, তারা মানে জামাত শিবির সহ, তারা তাদের লাঠি সোটা এবং ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল নিয়ে রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে। কারে মারতেছে, কারে ধরতেছে, আওয়ামী লীগ রাস্তাতেই নাই তো তুমি কারে করতেছো, কিন্তু ওরাই বরঞ্চ ত্রাস তৈরি করছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ফুকলাদের তো বাবুতা, ফুকলা বাবুতা আপনারা ছিলেন না, স্বরাষ্ট্র কি যেন একটা উপদেষ্টা আছে আমাদের, ভাই এই লোকরে আল্লাহ বানাইছে ওয়ান পিস, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, উনি যেভাবে একটু বলছে কি যেন এটা বলে, খুব মজার উচ্চারণ করে বলে, ওনার উচ্চারণ আমার চেয়েও খারাপ। যাকগে, হয়তো উচ্চারণ খারাপ হলে আমি একদিন স্বরাষ্ট্র উপদেষ্টা হইতে পারবো। তো যে কথা বলছিলাম, উনি যে আশঙ্কা উনি বলেছে যে আশঙ্কা করা যাবে না, কোনো আশঙ্কা নাই। কিন্তু আশঙ্কা নাই বলার পরে উনি যেভাবে ফর্দ দিয়েছে যে কিভাবে থাকবে, এই সেনাবাহিনী 50 ভাগ উঠে গেছে, এই সব কোনো কথা না, সব আছে, আর্মি, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, গ্রাম দারোগা বাহিনী, গ্রাম পুলিশ বাহিনী, আর কি কি বাহিনী আছে, মব বাহিনী তো আছেই। আমি যাই না ভাই, ওই যে ফেসবুকে একজন লেখছে যে নেটো মোতায়েন করা ছাড়া তো সবই মোতায়েন হয়ে গেছে। এই সবকিছু মিলিয়ে এই সরকারের সাজ রবে আসলে 13 নভেম্বর বেশি আলোচিত হয়ে গেল এবং 13 নভেম্বর অনেক বেশি সাকসেস পেয়ে গেল। আমার একটা ধারণা ছিল যে ইভেন গতকালকার একটা ভিডিওতে আমি বলেছি যে এটা খুব একটা পাত্তা পাবে না, কিন্তু আমরা দেখলাম যে ভালোই পাত্তা পেয়েছে। এখানে কিছু জিনিস আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ সাহসের সাথে করেছেন, যদিও তারা বলবেন যে তারা করেন নাই, আমার ধারণা তারা করেছেন। বিভিন্ন জায়গায় ইভেন কি টিএসসির ভিতরে, যেখানে এই একটা প্রামাণ্য চিত্র প্রদর্শন করছিল আমাদের ফারুকি ভাই, বাই দ্য ওয়ে, ফারুকের একটা শনিবার বিকেল আওয়ামী লীগ আটকে রাখছিল না সিনেমাটা, এই সিনেমাটা এখন আর দেখি বের হয় না, বুঝলাম না, এখন তো নিজে মালিক। ওটা কি বেশি খারাপ হয়েছিল ফারুকি ভাই? আচ্ছা, খারাপ হলে বাদ দেন, মানে আপনাদের চেহারা দেখতে দেখতে আরো এর চেয়ে খারাপ জিনিস যদি আবার দেখতে হয় বাদ দেন, ওই মুভি পরে বেরোবে। যাই হোক, আপনার যে মুভি এখন করতেছেন লাইভ মুভি, ওইটাই করতে থাকেন। যে কথা যাচ্ছিলাম, তো টিএসসি তে ওনারা ওই সিনেমা দেখাচ্ছিল, ওইখানের মধ্যে গিয়ে ককটেল মেরে দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অনুষদে আমি দেখলাম যে ছাত্রলীগ তালা মেরে দিয়েছে। এর বাইরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, বাসগুলোতে হামলা হয়েছে, একজন মারা গিয়েছেন, আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। এই যে টোটাল একটা ঘটনা, একটা প্যানিক যেটা তৈরি হওয়ার কথা ছিল, সেই প্যানিকটা সরকারের বাড়াবাড়ি এবং সরকারের কারণে হলো এক। দ্বিতীয় হচ্ছে, এটার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল সরকারের জনভিত্তিক খুবই দুর্বল এবং তাদের এই তথাকথিত কিছু লাঠিয়াল, এবং এই লাঠিয়াল গুলো খুব বেশি না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখলাম 4-5 জন করে লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে দিয়ে আসলে এটা সামাল দেওয়া যাবে না। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, এইখান থেকে আমার কাছে মনে হলো বিএনপি নিজেকে উইথড্র করেছে। বিএনপি এখন অনেকটা এরকম আসছে, তোরা কামড়াই কর, এরকম একটা গান আছে, গানটা এবার তোরাই কামড়ি কর, এবার তোরাই কামড়ি কর, একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর, একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর, তোরাই কামড়ি কর, এবার তোরাই কামড়ি কর। যে কথা বলছিলাম, তারেক রহমান বলেছেন বাংলা সিনেমার সেই পুলিশের মতো লাস্টে ভিলেন এবং যে মারামারি করার পরে আপনারা কেউ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না। পরিষ্কার সিগন্যাল, বিএনপি এই খেলার মধ্যে আসবে না। বিএনপি এখন আর ডক্টর ইউনূসের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হতে চাচ্ছে না আপাতত, এবং সেটা যদি না হয় আমরা দেখতে চাই যে ডক্টর ইউনূস কিভাবে এই পরিস্থিতি সামাল দেন। কারণ আজকের এই প্রোগ্রামের পর আমার কাছে যেটা মনে হচ্ছে, সামনে শীতের সিজন আসতেছে এবং আওয়ামী লীগ অনেক বেশি কর্মসূচি এরকম দিবে, এবং এইসব কর্মসূচি দেওয়া তো খুব সহজ, এগুলো রেজাল্ট যতই খারাপ হোক ভালো হোক দেওয়া সহজ। অনলাইনে ডেকে দিলেই হইলো। আওয়ামী লীগের এই এক ডাকের কারণে পুরো সরকার রাষ্ট্রযন্ত্র কাপাকাপি করে তারা এইটাকে কর্মসূচি সফল করে দিবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, তারা আবার উস্কানি দিচ্ছে 32 নম্বর ভাঙবে। 32 নম্বর তো ভাঙ্গা শেষ ভাই, কিছু ইট আছে বোধহয় এখন বাকি, বদনা টদনা সবই তো আপনারা নিয়ে চলে গেছেন, ওই ইট গুলাও ভেঙে ফেলতে পারে। তো এটা ভেঙে ফেললে আওয়ামী লীগ একবারে ঝাড়া হাত পা হয়ে যায়, ওর আর হারাবার কিছু নাই, এবং ওর যখন হারাবার কিছু নাই তখন তারা আরো খারাপ ভাবে আক্রমণ করবে বলে আমার ধারণা। কারণ আমি একটা জিনিস সিগনিফিকেন্টলি দেখলাম যে গ্রামীণ ব্যাংকের 2টো কার্যালয় কোথায় কোথায় যেন মফস্বলে পুড়িয়ে দেওয়া হয়েছে।
গ্রামীণ ব্যাংকের আমি যতটুকু জানি 2648টা শাখা ছিল, সেটা আমি কোভিড সময়কালীনকার সময়ে পত্রিকা পড়েছেন। 2648টা না 68টা শাখা ছিল, যাই হোক 2500 ধরেন, 2500 শাখা আছে সারা বাংলাদেশের মধ্যে 2টা পড়িয়েছে, বাকি সবগুলো শাখা ব্রাঞ্চ অফিসগুলো কিন্তু সারা বাংলাদেশে অরক্ষিত। এগুলোর নিরাপত্তা এখন ঝুঁকির মুখে পড়ে যাবে। এই ধরনের আরো বিভিন্ন জায়গায় সকল উপদেষ্টাদের ব্যবসা বাণিজ্য এনজিও আছে এবং এদের সকলেরই এনজিও বিভিন্ন জায়গায় আছে। এই সব জায়গায় যদি হামলা হওয়া শুরু হয় তাহলে আপনার আর কতটা 32 নম্বর ভাঙবেন? 32 নম্বর ভাঙার পরে তো আর 33 নম্বর 34 নম্বর 35 নম্বর বলে কিছু নাই। সুতরাং এই ভাঙ্গাভাঙ্গির জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, এই মুখোমুখি অবস্থা, এই সন্ত্রাসের বদলা পাল্টা সন্ত্রাস, লাল সন্ত্রাস, সবুজ সন্ত্রাস এবং ইউনুস সন্ত্রাস, এই সব মব সন্ত্রাস, এই সব সন্ত্রাস থেকে কিভাবে বের হয়ে আসা যায়, এটার দিকে এখন আমার মনে হয় সকলেরই নজর দেওয়া উচিত এবং কোনো একটা অবস্থা এবং উপায় বের করা উচিত যাতে করে এই পরিস্থিতিটা শান্ত হয়ে ওঠে। কারণ বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা কখনোই খুব বেশি দিন শান্তিতে থাকতে পারি নাই। আবার এই হামলা মামলা, হরতাল, অবরোধ শুরু হয়ে গেল এবং প্রথমটা যেহেতু সাকসেসফুল হয়ে গেল, সরকার এবং সরকার সমর্থকদের বাড়াবাড়ির কারণেই সাকসেসফুল হলো। কারণ প্রথম দিকে খুব একটা না, 16-17টা ককটেল মারছে ভাই সারা বাংলাদেশে, এটা কোনো ব্যাপারই না, আসলে কোনো ব্যাপারই না, মানে এত বড় একটা দেশের জন্য। কিন্তু এইটুকু দিয়ে আওয়ামী লীগ যে পরিমাণ ভয় সৃষ্টি করতে পেরেছে, আমার ধারণা তারা উৎসাহিত হবে, তারা আরো ঘন ঘন কর্মসূচি দিবে এবং তাদের কর্মসূচির তীব্রতা যদি বাড়ে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের আছে কিনা সেইটা সন্দেহের বিষয়। দেখা যাক। প্রিয় দর্শক, আমরা সকলে চাই দেশটা শান্তি হোক, আমরা সকলে চাই দেশে শান্তি ফিরে আসুক। সাধারণ মানুষ যারা আমার আপনার মতো নির্বিষ মানুষ, যাদের বলা ছাড়া আসলে কিছু করার নেই, আমরা বলতে পারি, আমরা আবেদন রাখতে পারি, আমরা দোয়া করতে পারি, এর বেশি কিছু করার নাই। বাংলাদেশের শান্তি হোক এবং সকল অপশক্তি থেকে বাংলাদেশ মুক্ত হোক, এটাই কামনা।